নমস্কার, আমি অর্ণব। এই এডুকেশনাল ইউটিউব চ্যানেল রিফ্লেকশানে আপনাদের সবাইকে স্বাগত। সালটি ছিল 1687। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন প্রকাশ করলেন তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া। খুলে গেল বিজ্ঞানের এক নতুন শাখা, যার নাম হলো কাইনেটিক্স বা চলবিজ্ঞান। সেই গ্রন্থে গতির 3টি সূত্র লিপিবদ্ধ করলেন। শুরু হলো পথ চলা। আজ আমরা নিউটনের গতিসূত্র বা নিউটনস ল অফ মোশন নিয়ে আলোচনা করব। এবার এই নিউটনের গতিসূত্রটি আলোচনা করতে গিয়ে আমি দুটি নির্দেশতন্ত্রের কথা বলবো। এক হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম অর্থাৎ জড়ত্রীয় নির্দেশতন্ত্র। কি এই ইনার্সিয়াল ফ্রেম? এ ফ্রেম ইজ ইন রেস্ট অর হ্যাভিং ইউনিফর্ম ভেলোসিটি, অর্থাৎ কোনো নির্দেশতন্ত্র নির্দিষ্ট পজিশনে স্থির থাকে অথবা সমবেগে গতিশীল হয়, সেই নির্দেশতন্ত্রকে বলা হবে জড়ত্রীয় নির্দেশতন্ত্র। এবং এই জড়ত্রীয় নির্দেশতন্ত্রেই নিউটনের গতিসূত্রগুলি কিন্তু প্রযোজ্য হবে। অর্থাৎ যেই নির্দেশতন্ত্র স্থির থাকবে এবং সমবেগে গতিশীল হবে, সেই নির্দেশতন্ত্রে আমরা নিউটনের সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু অজড়ত্রীয় নির্দেশতন্ত্র বা নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু নিউটনের গতিসূত্র অ্যাপ্লিকেবল করতে পারবো না। তাহলে অজড়ত্রীয় নির্দেশতন্ত্র কাকে বলে? এ ফ্রেম হ্যাভিং অ্যাক্সিলারেশন, মানে যেই নির্দেশতন্ত্রের ত্বরণ আছে, সেই ত্বরণ সহ গতিশীল কোনো নির্দেশতন্ত্রের ক্ষেত্রে আমরা কিন্তু নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ সেটি হচ্ছে অজড়ত্রীয় নির্দেশতন্ত্র। আসছে নিউটনের প্রথম গতিসূত্র। বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, আর স্থির বস্তু কি থাকবে? স্থির অবস্থাতেই থাকবে। অনেকের মনে প্রশ্ন হতে পারে, স্থির বস্তু তো স্থির অবস্থাতে থাকবে, কিন্তু একটি বস্তু যখন চলতে থাকে আমরা কোনো রকম তাকে বল প্রয়োগ না করলেও বস্তুটি একটি নির্দিষ্ট সময় পর থেমে যায়। কেন থেমে যায়? তার তো একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর ওই নির্দিষ্ট বেগে গতিশীল হওয়ার কথা, কিন্তু বস্তুটি থেমে যায়। কারণ এখানে দুটো বল কাজ করে। এক হচ্ছে ঘর্ষণ বল। কোন ঘর্ষণ বল? যেটা বায়ু প্রদান করে ওই বস্তুটাকে। আর দুই হচ্ছে যেটা মাটি প্রদান করে, অর্থাৎ মাটি আর ওই বস্তুর মধ্যে যে স্পর্শ তল বরাবর যে ঘর্ষণ বলটা কাজ করে, সেই ঘর্ষণ বলের জন্য বস্তুটি একটি নির্দিষ্ট সময় পর থেমে যায়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটি জিনিস জানতে পারি। এক হচ্ছে বস্তুর জাড্য ধর্ম, আর দুই হচ্ছে বলের ধারণা। এবার আসছি বস্তুর জাড্য ধর্ম। আমরা নিউটনের গতিসূত্র আলোচনা করতে গিয়ে দেখেছি যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকবে এবং গতিশীল বস্তু একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর সমবেগে গতিশীল হবে। তো এই যে একটি বস্তু স্থির অবস্থাতে আছে আর একটি বস্তু সমবেগে গতিশীল আছে, এটা কোন ধর্মের জন্য? এটি যে ধর্মের জন্য, সেটি হচ্ছে বস্তুর জাড্য ধর্ম। অর্থাৎ যে ধর্মের জন্য একটি স্থির বস্তু স্থির অবস্থাতেই থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে, সেই ধর্মকেই বলা হয় বস্তুর জাড্য ধর্ম। তাহলে জেনে গেলাম আমরা জাড্য ধর্ম। জাড্য ধর্মকে দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্থিতিজাড্য, দুই হচ্ছে গতিজাড্য। কোনটি স্থিতিজাড্য? তাহলে আমরা যখন জাড্য ধর্ম আলোচনা করেছি তখন বলেছি যে বস্তুটি যখন স্থির অবস্থায় থাকবে, স্থির অবস্থায় বজায় রাখার চেষ্টা করে। তাহলে যখন স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করে তখন সেটা স্থিতিজাড্য, এবং যখন গতিশীল অবস্থায় থাকে, গতিশীল অবস্থাটাই বজায় রাখার চেষ্টা করে, তখন সেটি হচ্ছে গতিজাড্য। অর্থাৎ এইটাই আমরা যদি সংজ্ঞা করে বলি, যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু তার স্থির অবস্থাতে বজায় রাখার চেষ্টা করে, সেই ধর্মকেই বলা হয় বস্তু স্থিতিজাড্য। এবং যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু তার গতিশীল অবস্থায় বজায় রাখার চেষ্টা করে, সেই ধর্মকে বলা হয় গতিজাড্য। এবার আসছি স্থিতিজাড্যের উদাহরণ। আমরা যদি একটি কম্বলকে দড়িতে ঝুলিয়ে দিই, দিয়ে যদি কোনো একটা লাঠি দিয়ে আঘাত করি, কম্বলটা একটুখানি সরে যায়, দেখবো ধুলোগুলো ঝরে যাচ্ছে। কী কারণে ঝরছে? কারণ এই ধুলোগুলো যখন কম্বলের সাথে অ্যাটাচ অবস্থায় আছে তখন দুজনেই অবস্থান স্থির ছিল, কিন্তু যখন আমরা একটা কোনো কিছু দিয়ে আঘাত করলাম, কম্বলটা আঘাত পাওয়ার ফলে সরে গেল, কিন্তু ধুলোগুলো তার স্থির পজিশনেই থাকার একটা প্রবণতা দেখা দেয়। এটি হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ, যে কারণে এই ধুলোগুলো কোনো অবলম্বন না পেয়ে নিচে পড়ে যায়। এরপর আমরা বাসেও লক্ষ্য করেছি, যখন বাসে দাঁড়িয়ে থাকি আর হঠাৎ বাসটি চলতে শুরু করে, তখন আমরা পিছনের দিকে ঝুঁকে পড়ি। কেন আমরা পিছনের দিকে ঝুঁকে পড়ি? কারণ বাসের সাথে অ্যাটাচ আছে আমাদের পা। সুতরাং আমাদের শরীরের নিচের অংশ, বাস গতিশীল হওয়ার সাথে সাথে নিচের অংশ গতিশীল হয়, কিন্তু শরীরের উপরের অংশ আমাদের স্থির থাকতে চায়। এই স্থির থাকার প্রবণতার জন্যে আমরা পিছন দিকে ঝুঁকে পড়ি। এটি হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ।
এরপর আসছে গতিজাড্য, অর্থাৎ যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু তার গতি অবস্থাটাকে বজায় রাখে সেটি কোন ক্ষেত্রে দেখতে পাই। এই একই রকম বাসের উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা বাসটি চলতে চলতে হঠাৎ ব্রেক কষলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। কেন সামনের দিকে ঝুঁকে পড়ি? কারণ একই রকম বাসের সাথে সংলগ্ন আমাদের পাটা তখন স্থির হয়ে যায়, কিন্তু শরীরের উপর অংশ যেহেতু গতিশীল পুরো শরীরটাই ছিল, সেহেতু শরীরের উপরের অংশটা সেই গতিশীল অবস্থায় বজায় রাখার চেষ্টা করে এবং সামনের দিকে ঝুঁকে পড়ে। সেই কারণে সমস্ত যাত্রীরা দেখি হঠাৎ করে ব্রেক কষলে সামনের দিকে ঝুঁকে পড়ে। এছাড়া আমরা দেখেছি লং জাম্প দেওয়ার সময় আমরা অনেকটা পিছন থেকে দৌড়ে আসি এবং দৌড়ে এসে সেই দাগের সামনে থেকে আমরা জাম্প দিই। এর ফলে কি আমরা ওই গতির জন্য আরও অনেকটা দূরত্ব আমরা অতিক্রম করতে পারি, কিন্তু আমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দাগের এপার থেকে জাম্প দিই সেক্ষেত্রে আমরা অনেক কম দূরত্ব অতিক্রম করব, কারণ এটা গতিশীল অবস্থায় থাকার একটা প্রবণতা দেখা দেয়। সেই কারণে আমরা অনেকটা দূরত্ব পর্যন্ত লাফিয়ে উঠতে পারি। এছাড়াও বৈদ্যুতিক পাখা আমরা লক্ষ্য করেছি, যখন সুইচ হঠাৎ করে অফ করে দিই চলতে চলতে দেখব পাখাটা ঘুরতে থাকে কিছুক্ষণ, কারণ বস্তুটি গতিশীল অবস্থায় ছিল, সেই জন্য সেই গতিশীল অবস্থাটা বজায় রাখার চেষ্টা করছে। এটি হচ্ছে বস্তুর গতিজাড্যের উদাহরণ। এছাড়াও আমরা সাইকেলেও লক্ষ্য করেছি যে প্যাডেল হঠাৎ করে থামিয়ে দিলেও সাইকেলটা কিছুক্ষণ চলতে থাকে, কারণ একটা নির্দিষ্ট গতিশীল অবস্থায় থাকার ফলে সেই গতিশীল অবস্থাটাই বজায় রাখার চেষ্টা করে। এটি হচ্ছে গতিজাড্যের উদাহরণ। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা আরেকটা জিনিসের ধারণা পেয়েছিলাম, সেটি হচ্ছে বল। আমরা নিউটনের প্রথম গতিসূত্রটা আরেকবার চোখ বুলে নেব। সেখানে বলা ছিল যে বাইরে থেকে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, মানে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তুটি সমবেগে সরলরেখা বরাবর গতিশীল অবস্থাতে থাকবে। সুতরাং বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। কিন্তু যদি প্রয়োগ হয় তাহলে স্থির বস্তু কী হবে? গতিশীল করা যাবে, অথবা একটি গতিশীল বস্তুকে কি স্থির করা যাবে। সুতরাং এইটাকেই যদি আমরা বলের সংজ্ঞা হিসাবে তুলে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে সচল করা এবং একটি সচল বস্তুকে স্থির করা হয় বা করার চেষ্টা করা হয়। অনেক সময় আমরা একটি বস্তুর ওপর বল প্রয়োগ করি কিন্তু সেই স্থির বস্তুটাকে সচল করতে পারি না, অথবা একটি সচল বস্তুকেও আমরা স্থির করতে পারি না, শুধুমাত্র চেষ্টা করি, সেটিও কিন্তু আমরা বল প্রয়োগ করি। সুতরাং আমাদের সংজ্ঞা দাঁড়াচ্ছে বাইরে থেকে যা প্রয়োগ করে একটি স্থির বস্তুকে সচল করা অথবা একটি সচল বস্তুকে স্থির করা বা করার চেষ্টা করা হয় তাকেই বলা হয় বল। এরপর আসছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভর বেগের পরিবর্তনও সেই দিকেই হয়। তাহলে আমরা দেখলাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক এই জায়গা থেকেই বলের পরিমাপ আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? আসছি নিউটনস সেকেন্ড ল অফ মোশন, মানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে কি কি পেলাম? বস্তুর ভর সমান এম, এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটির বেগ ইউ থেকে পরিবর্তিত হয়ে ভি হলো। তাহলে এটা প্রাথমিক বেগ, এটা পেয়ে গেলাম অন্তিম বেগ। বস্তুটির ত্বরণ হলো এ, পেয়ে গেলাম। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা কি জানি? ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তন বার করতে হবে, তারপর ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে হবে। অতএব বস্তুটির প্রাথমিক ভরবেগ, ভরবেগ মানে ভর ইন্টু প্রাথমিক বেগ, তাহলে এম ইউ, বস্তুটির অন্তিম ভরবেগ এম ভি। অতএব বস্তুটির ভরবেগের পরিবর্তন, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম কত হচ্ছে? এম ভি মাইনাস এম ইউ, অন্তিম ভরবেগ মাইনাস
প্রাথমিক ভরবেগ। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কত হবে? ভরবেগের পরিবর্তনের হার, বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার, হার মানে ডিভাইডেড বাই টি হবে, তাহলে এমভি মাইনাস এমইউ বাই টি, পেয়ে গেলাম ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এই যে বল, অতএব শর্তানুসারে বলতে পারি এফ ভ্যারিজাজ সমানুপাতিক এমভি মাইনাস এমইউ বাই টি। এবার আমরা সমানুপাতিক উঠে গিয়ে সমান আসবে, আমরা জানি সমানুপাতিক উঠে যখন সমান আসে তখন একটা কনস্ট্যান্ট আসে, একটা ধ্রুবক রাশি আসে। ধরে নিলাম ধ্রুবক রাশিটি হচ্ছে কে, এমভি মাইনাস এমইউ বাই টি। এফ ইকাল টু কে, ব্র্যাকেটে রাখলাম এমভি মাইনাস এমইউ বাই টি। এরপর এফ ইকাল টু কে, আমরা যদি এম কমন নিয়ে নিই কি পাবো? ভি মাইনাস ইউ বাই টি। আমরা জানি ত্বরণ এ সমান কি ছিল? অন্তিম বেগ ভি মাইনাস প্রাথমিক বেগ বাই টি, এইটা আমরা জানি। সুতরাং আমরা এখান থেকে বসাতে পারি এফ ইকাল টু কে এম এ, এটা আমরা পেয়ে গেলাম। ইফ এম ইকাল টু 1, এ ইকাল টু 1, এফ ইকাল টু 1 হয়, তাহলে কে ইকাল টু কত হবে? 1। তাহলে কে এর আমরা মান পেয়ে গেলাম। যদি একক বল প্রয়োগ করা হয় একক ভরের বস্তুর উপর এবং একক ত্বরণ সৃষ্টি হয়, সেক্ষেত্রে কে এর মান 1 হয়ে গেল। অথবা আমরা সহজেই প্রমাণ করে দিলাম এফ ইকাল টু এম এ। এইটি হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ নিউটন সেকেন্ড ল অফ মোশন। তাহলে হচ্ছে এটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক সমীকরণ। দেখে নিলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এবার এই নিউটনের দ্বিতীয় গতিসূত্রটাকে যদি আমরা কলনবিদ্যার সাহায্যে প্রকাশ করি তাহলে কী রকম রূপ হবে সেটাই আমরা দেখে নেব। তাহলে আমরা নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে কি পেলাম? এফ ইকাল টু এম এ। এটি অনেক সময় কোশ্চেনে আসে, প্রমাণ করো এফ ইকাল টু এম এ, যেখানে এফ, এম এবং এ প্রচলিত অর্থ বহন করে। অথবা এইভাবে প্রমাণ আসে যে নিউটনের সেকেন্ড ল অফ মোশনের গাণিতিক সমীকরণটি প্রতিষ্ঠা করো। তাহলে এটি খুবই ইম্পর্টেন্ট। এবার এটি যদি আমরা কলনবিদ্যার সাহায্যে প্রকাশ করি তাহলে কি হবে? তাহলে পাবো এফ ইকাল টু এম, এ সমান আমরা কি জানি? ডিভি বাই ডিটি। তাহলে এম ডিভি বাই ডিটি। এছাড়াও ভি কে আমরা করে দেখেছি ডিএস বাই ডিটি। তাহলে এ সমান আমরা কি দেখেছিলাম? ডি ডিটি ব্র্যাকেটে ডিএস বাই, এই ভি এর জায়গায় মান বসালাম, বাই ডিটি। তাহলে আমরা পেলাম ডি ডিটি ডিএস, তাহলে ডি টু এস বাই ডিটি স্কোয়ার এ সমান। তাহলে এটাও যদি মানটা বসাই এম ডিভি, এই পুরো এর জায়গায় আমরা মান বসাবো ডি টু এস বাই ডিটি স্কোয়ার। এটি হচ্ছে কলন বিদ্যার সাহায্যে নিউটনের সেকেন্ড ল অফ মোশনকে আমরা প্রকাশ করলাম। এবার বিভিন্ন পদ্ধতিতে বলের যে এককগুলি নির্ণয় করব সেগুলি কিভাবে নির্ণয় করব এবং তাদের মধ্যে কী রকম সম্পর্ক তৈরি হবে সেই জিনিসগুলো দেখে নেব। এবার দেখে নেব বলের একক বা ইউনিট। তাহলে একই রকম সিজিএস, সিজিএস পদ্ধতিতে আমরা কি জানি? এফ ইকাল টু এম এ। তাহলে এখানে মান বসাবো, আমরা ভরের একক সিজিএস পদ্ধতি জানি গ্রাম। অ্যাক্সেলারেশন মানে ত্বরণের একক আমরা জানি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা আমরা অলরেডি ওয়ান ডাইমেনশন মোশনে শিখে এসেছি। তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, এই গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ারই হচ্ছে হবে ডাইন। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন। তাহলে ডাইন সমান গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে ডাইনের আমরা ডেফিনেশনও নির্ণয় করতে পারবো। যদি এটা 1 ডাইন হয়
যদি এটা 1 গ্রাম হয় আর 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার হয়, এখান থেকে সহজে আমরা ডাইনের ডেফিনেশন বলতে পারবো। কি হবে না, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা হয় তাকে বলা হয় 1 ডাইন। এটাও একইভাবে মুখস্থ করার কোনো ব্যাপার নেই। তাহলে 1 গ্রাম ভরের উপর কোনো বস্তুর উপর 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় 1 ডাইন। একইভাবে আসবো এসআই, তাহলে এফ ইকাল টু এম এ। এম এর একক কি ছিল এসআই পদ্ধতিতে? কেজি, আর অ্যাক্সিলারেশনের ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটি হচ্ছে নিউটন। তাহলে 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ডেফিনেশনটা কি হচ্ছে, 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর যে বল প্রয়োগ করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা হয় সেটি হচ্ছে 1 নিউটন। একইভাবে হচ্ছে এফপিএস। এফপিএস পদ্ধতিতে একই রকম, এফ সমান হচ্ছে এম এ, ভরের একক কি ছিল? পাউন্ড, আর এটি ছিল ফুট পার সেকেন্ড স্কোয়ার, এটি হচ্ছে পাউন্ডাল। অতএব 1 পাউন্ডাল সমান 1 পাউন্ড ইন্টু 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে একই রকম 1 পাউন্ড ভরের উপর কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন হয় সেটি হচ্ছে 1 পাউন্ডাল। তাহলে আমরা বলের একক সম্বন্ধে জানলাম এবং বলের এককের যে ডেফিনেশন কিভাবে আসছে সেটিও জানলাম। এবার আসছি মাত্রা বা ডাইমেনশন। তাহলে আমরা কি পেলাম, এফ ইকাল টু এম এ। এম এর ডাইমেনশন কি ছিল? ক্যাপিটাল এম। এ এর ডাইমেনশন কি ছিল? যদি না মনে থাকে তাহলে আমরা সহজেই বার করে নিচ্ছি, এ সমান কি ছিল? ভি বাই টি। ভি এর ডাইমেনশন কি ছিল? ভি মানে এস বাই টি মানে টি স্কোয়ার। তাহলে আমরা এস মানে এর লেন্থ আর টি মানে টি স্কোয়ার, তাহলে ছিল এল টি টু দি পাওয়ার -2 ছিল পুরো এর ডাইমেনশন। তাহলে বসে দিলাম এল টি টু দি পাওয়ার -2, তাহলে হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -2। এটি হচ্ছে বলের ডাইমেনশন। এবার আসছি বলের বিভিন্ন এককগুলির মধ্যে সম্পর্ক। আমরা জানি 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর 1 ডাইন সমান 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নিউটন আর ডাইনের মধ্যে যদি সম্পর্ক প্রতিষ্ঠা করি, অর্থাৎ নিউটনটাকে যদি আমরা ডাইনে কনভার্ট করি, তাহলে এই কেজিটাকে আমাকে গ্রামে কনভার্ট করতে হবে এবং মিটারটাকে আমাকে সেমিতে কনভার্ট করতে হবে। তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। 1 মিটার সমান 100 সেমি। যদি আমরা গুণ করে দিই গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাহলে হলো 1 2 3 4 5 অর্থাৎ 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে ডাইন, অর্থাৎ 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে আমরা কী পেলাম? 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এবার আসছি 1 পাউন্ডাল। 1 পাউন্ডাল সমান কি জানি? 1 পাউন্ড ইন্টু 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 পাউন্ড আর 1 ফুট, এটাকে যদি আমরা ডাইনে কনভার্ট করি তাহলে এই পাউন্ডটাকে আমাকে গ্রামে কনভার্ট করতে হবে, ফুটটাকে সেমিতে কনভার্ট করতে হবে। 1 পাউন্ড সমান 453.6 গ্রাম, আর 1 ফুট সমান 30.48 সেমি পার সেকেন্ড স্কোয়ার। অতএব এটাকে যদি আমরা গুণ করি পাবো গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা পেলাম 1 পাউন্ড সমান 13,825.7 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার।
এবার আসছি নিউটন। নিউটনের সাথে পাউন্ডালের সম্পর্ক। তাহলে 1 নিউটন সমান জানি 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পাউন্ডাল মানে এটাকে আমাকে পাউন্ডে কনভার্ট করতে হবে এবং মিটারটাকে ফুটে কনভার্ট করতে হবে। 1 কেজি সমান 2.2 পাউন্ড, আর মিটারটাকে যদি ফুটে কনভার্ট করি তাহলে 3.28 ফুট পার সেকেন্ড স্কোয়ার। মাল্টিপ্লিকেশান করলে হবে 7.2 পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হচ্ছে 7.2 পাউন্ডাল। তাহলে কত পেলাম? 1 নিউটন সমান 7.2 পাউন্ডাল। তাহলে আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ পেলাম, সাথে পেলাম বলের একক, জানলাম ডাইমেনশান এবং বলের বিভিন্ন রকম ইউনিটের মধ্যে সম্পর্কগুলোও জানলাম। এরপর দেখে নেব নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। দেখে নেব তৃতীয় গতিসূত্রের ম্যাথামেটিক্যাল ফর্ম। নিউটনস থার্ড ল অফ মোশন। নিউটনের তৃতীয় গতিসূত্র বলেছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ একটি বস্তু অন্য বস্তুর ওপর যদি বল প্রয়োগ করে তাহলে দ্বিতীয় বস্তুটাও প্রথম বস্তুর ওপর সমান এবং বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল সৃষ্টি করে। তাহলে ধরে নিলাম এটি একটি বস্তু এ, এটি একটি বস্তু বি। এ বস্তু বি বস্তুর ওপর একটি বল এফ প্রয়োগ করেছে, তাহলে বি বস্তু এ বস্তুর ওপর একটি বল এফ প্রয়োগ করবে সমান এবং বিপরীতমুখী। সেটা কিভাবে প্রকাশ করব? ধরে নিলাম এ বস্তু যেই বলটা বি বস্তুর উপর প্রয়োগ করেছে, এ বস্তুটা যেই বলটা বি বস্তুর উপর প্রয়োগ করেছে সেটা এফ। কিন্তু দুটো এফই কিভাবে প্রকাশ করব? এ বস্তু বি বস্তুর উপর বল, অর্থাৎ এ বস্তু বি বস্তুর উপর বল এ বি। যেই বস্তুটা প্রথম বল প্রয়োগ করেছে সেই বস্তুটাকে আমরা প্রথমে চিহ্নিত করলাম এবং কোন বস্তুর উপর দিয়েছে সেটাকে আমরা পরে চিহ্নিত করলাম। তাহলে এ বস্তু বি বস্তুর উপর বল প্রয়োগ করেছে মানে এফ এ বি। ঘুরে যদি আমরা বলি, তীর চিহ্নটা উল্টো দিকে করে, বি বস্তু এ বস্তুর উপর বল প্রয়োগ করেছে সেটি হচ্ছে এফ বি এ। তাহলে এফ এ বি আর এফ বি এ দুটি হচ্ছে সমান। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি পাচ্ছি? এফ এ বি ইকুয়াল টু বিপরীত অর্থাৎ মাইনাস এফ বি এ। এটি হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের গাণিতিকভাবে ব্যাখ্যা, যেটি হচ্ছে এ বস্তু বি বস্তুর উপর একটি বল প্রয়োগ করেছে এবং বি বস্তু এ বস্তুর উপর একটি সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করেছে। এই বলটি হচ্ছে ক্রিয়া, এই বলটি হচ্ছে প্রতিক্রিয়া। এই ক্রিয়া আর প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীতমুখী। আসি তৃতীয় গতিসূত্রের উদাহরণ। আমরা যখন নৌকা থেকে ডাঙায় লাফ দিয়ে উঠে যাই, সেক্ষেত্রে আমরা নৌকার উপর একটি বল প্রয়োগ করি এবং নৌকায় তখন আমাদের উপর একটি সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে, যার ফলে আমরা ডাঙাতে লাফ দিয়ে উঠে পড়ি। এটি হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। এছাড়াও বন্দুক থেকে যখন গুলি নির্গত হয়, বন্দুক গুলির উপর একটি বল প্রয়োগ করে এবং গুলিও সেই সমান বল বন্দুকের উপর প্রয়োগ করে, এর ফলে বন্দুকটা পিছনের দিকে হটে যায়। এইগুলি হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। আজ এটুকুই, পরের ক্লাসে আমরা চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।